আগের দিন যে অংশটা পড়িয়েছিলাম, হিমালয় পড়িয়েছিলাম আগের দিন, তাই তো? আগের দিন পড়িয়েছিলাম হিমালয়। আজকে পড়াচ্ছি তার দ্বিতীয় পাঠ। আগের দিন হিমালয় প্রথম অংশ পড়িয়েছিলাম, আজকে দ্বিতীয় অংশটা পড়াচ্ছি, দেখে নাও। দ্বিতীয় অংশটা পড়াচ্ছি। ঠিক আছে? এখান থেকে আজকে শুরু হচ্ছে দ্বিতীয় অংশটা। দেখো, হিমালয় নিয়ে পুরো পড়াশোনা পড়িয়েছি, এবার পড়াচ্ছি দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশটা দেখো, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি, এইটা হলো আজকে আমার আলোচনার বিষয়, প্রথম। ঠিক আছে? দেখো, এবার সেটা কিরকম দেখাচ্ছি দেখো। আগে দেখো, উত্তর ভারত, ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, যেটা আমি আলোচনার বিষয় এলো, পার্বত্য অঞ্চল ও মেঘালয় মালভূমি, এটা নিয়ে আমার আলোচনা। এর ভৌগোলিক অবস্থানটা কেমন? ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর অবস্থান। এর বরাবরটা কোথায়? ভারত এবং মায়ানমার, এই দুটো সীমান্তর মাঝখানে, এই দুটো সীমান্তে উত্তর ও দক্ষিণে বিস্তৃত সমান্তরাল পর্বতশ্রেণী। উত্তর এবং দক্ষিণ, আমাদের ম্যাপে উত্তর দক্ষিণ কোনটা? উত্তর এটা, এটা দক্ষিণ, মানে এই দিকে সমান্তরাল পর্বতশ্রেণী অবস্থিত। তাহলে এটা কোথা থেকে, এর ভৌগোলিক অবস্থানটা কি? ভারত ও মায়ানমারের সীমান্ত বরাবর অবস্থিত, অর্থাৎ উত্তর দক্ষিণে পর্বত দ্বারা পর্বতশ্রেণী, সমান্তরাল পর্বতশ্রেণীতে অবস্থিত। এবার আসছি দেখো, এটা কোন অংশটা পড়াচ্ছি? উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চলটা পড়াচ্ছি। দুটো অংশ তো এখানে, এই দেখো না, ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে মেঘালয় মালভূমি অঞ্চল, এই দিকটা পড়াচ্ছি আমি এখন। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চলটা, তার ভৌগোলিক অবস্থানটা আলোচনা করলাম। ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর এটা উত্তর দক্ষিণে সমান্তরাল পর্বতশ্রেণী দ্বারা এটা গঠিত। ঠিক আছে, ম্যাপেও দেখিয়ে দিয়েছি। এবার আসছি দেখো, প্রধান পর্বতশ্রেণীগুলো কি কি? মিসমি পাহাড়, পাটকই পাহাড়, বুম পাহাড়, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, বড়াইল পাহাড় পর্বতশ্রেণী, উত্তর কাছার পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড়, ত্রিপুরা পাহাড়। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে, হ্যাঁ, এবার আসছি দাঁড়া, পাহাড়। এইবার যে জায়গাটায় আসছি দেখো, এই দিকটায়, এই দিকটাতে আসছি দেখো, এই দিকটা হচ্ছে কি? এই দিকটা হচ্ছে মেঘালয় মালভূমি। তাহলে আমার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলটা আলোচনা করা হলো, এবার হচ্ছে মেঘালয় মালভূমিটা আলোচনা করছি। এখানে গঠনকারী অংশসমূহ কি কি? কি কি অংশ পাহাড় আছে এখানে? গারো পাহাড় আছে, খাসি পাহাড় আছে, জয়ন্তিয়া পাহাড় আছে, মিকির, মিকির পাহাড় আছে। এর বৈশিষ্ট্য কি? সর্বোচ্চ অংশ হচ্ছে চেরাপুঞ্জি 1500 মিটার, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পাহাড় 1966 মিটার। শিলং মালভূমির দক্ষিণে চেরা মালভূমির চুনাপাথর ধরা হয়। তাহলে এই পাহাড়গুলো, যে পাহাড়গুলো বেশিরভাগটাই মালভূমি এবং চুনাপাথর দ্বারা গঠিত। এবং ভূমিরূপ ও গুহা, চুনাপাথরের কাস্ট ভূমিরূপ, মহাকাল পর্বতের গুহা অবস্থিত। এই মেঘালয় মালভূমিতে মহাকাল পর্বতের গুহা আছে। মহাকাল পর্বতের এই যে গুহার ছবিটা দেখিয়ে দিয়েছে, পর্বতের গুহা আছে। গুহাটা ঠিক এইরকম, পাহাড়টা এরকম, এরকম ভেতরে গুহাটা। আর হচ্ছে কি, চুনা পাথর বা কাস্ট ভূমি দিয়ে গঠিত। তাহলে আমি একটা আলোচনা, আমার প্রথম পার্টটা ছিল হিমালয়, সেটা আলোচনা করেছি আগের দিন। আজকে করেছি ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল ও মেঘালয় মালভূমি, এই দুটো পার্ট আলোচনা করলাম। এবার আসছি দেখো,
ছবিতে বুঝিয়ে দিচ্ছি কোন জায়গাটা উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল। এই দেখো উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল দেখো ম্যাপে দেয়া আছে, দেখতে পাচ্ছি আমি চোখে। হ্যাঁ, এই দেখো এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই যে কালারটাই আলাদা, এই যে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল। আর মেঘালয় মালভূমি দেখো, এই দেখো ম্যাপে কি সুন্দর ভাবে দেখিয়েছি। এই জায়গাটা হচ্ছে মেঘালয় মালভূমি, দেখেছো ম্যাপে? যতটুকু বুঝলাম সেটুকু ম্যাপ দিয়েও বুঝিয়ে দিলাম। দেখো এবার দেখো 3 নম্বর পয়েন্ট আসছি। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর ভারতের সমভূমি অঞ্চল, যেমন হচ্ছে পাঞ্জাব সমভূমি। 1 নম্বর পাঞ্জাব সমভূমি গঠনটা কেমন? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের অংশ, জম্মু কাশ্মীরের অংশ নিয়ে গঠিত। তাহলে পাঞ্জাব সমভূমি কি কি নিয়ে গঠিত? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, এই 4টে অংশ নিয়ে গঠিত পাঞ্জাব সমভূমি। ভূমিরূপ কিরকম? দুটি নদীর মধ্যবর্তী ভূখণ্ড, বুঝতে পেরেছো? দোয়াব অঞ্চল, এটা হচ্ছে যে দোয়াব অঞ্চল। দুটো নদীর মাঝখানের যে অঞ্চলটা সেটাকে বলা হয় দোয়াব অঞ্চল। যেমন হচ্ছে দেখো ক্যাওস বালুকাময় অঞ্চল, পেট উর্বর পলিদারা অঞ্চল, বাগর পুরনো পল সমভূমি। পল মানে পলিদারা, ভূর মানে হচ্ছে বায়ু সঞ্চিত বালুকা রাশিদার। এটা তার 4টে যে 4টে আলাদা আলাদা তাদের গঠন স্ট্রাকচার। একটা বালু দিয়ে গঠিত, একটা পলি দ্বারা গঠিত, আর একটা পুরনো পল দ্বারা পলি দ্বারাই গঠিত, আর একটা হচ্ছে বালুকা রাশি অর্থাৎ বালু দিয়ে গঠিত। শতদ্রু, বিশাখা, ইরাবতী, চন্দ্রভাগা সেচ ব্যবস্থা নদীর উপর নির্ভরশীল এটা গঠন, নির্ভরশীল বহু সেচ ব্যবস্থা। তাহলে কি কি? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা নদী এদের পাঞ্জাবের সেচ ব্যবস্থা। তাহলে একটা পাঠ হয়ে গেল এই দিকটা। এবার হচ্ছে গাঙ্গেয় সমভূমি, এই পাঠটা আলোচনা। ভারতের সমভূমিকে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, এটা কাটা যাবে। 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, দেখো। এবার হচ্ছে গাঙ্গেয় সমভূমি, বিস্তার হচ্ছে কোথায়? বিস্তারটা দেখো, বিস্তারটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় সমভূমিটা। তাহলে পাঞ্জাব সমভূমিটা কোথাকার? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, জম্মু কাশ্মীর নিয়ে। আর গাঙ্গেয় সমভূমিটা কোথায়? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নিয়ে গঠিত। প্রধান নদী কি কি? গঙ্গা, যমুনা, ঘরঘরা, গন্ডক, কোসি, সোন নিয়ে গঠিত। খাদার উর্বর নতুন পলি দ্বারা গঠিত। ভাঙর প্রাচীন পলি দ্বারা গঠিত। ভাবর হিমালয়ের পাদদেশে ঢেউ খেলানো সমভূমি, হিমালয়ের পাদদেশে যে ঢেউ খেলানো সমভূমি সেটা। কালাস কে বলে? ভাবরের ছোট ছোট প্রস্তর সম আস্তরণকে বলা হয়। ভাবর মানে কি? ঢেউ খেলানো অংশকে, এরম ঢেউ খেলানো অংশ, এরম ঢেউ খেলানো অংশ, এইগুলোকে এই আস্তরণের মতো ছোট ছোট প্রস্তর, এটাকে বলা হচ্ছে কি? এই ছোট ছোট প্রস্তরময় আস্তরণকে, যে এরম এরম এইগুলোকে বলা হয় টালাস। ভুর কাকে বলে? ভুর হচ্ছে বালিয়া বালিয়াড়ি। তাল কাকে বলে? বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে বলা হয় তাল। তাল নৈনিতাল অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আচ্ছা দেখো কাউর কয়াকা অশ্বরকা দক্ষিণ বিহারে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কালার উত্তরপ্রদেশে অনুর্বর মাটিকে বলা হয়। রে বিহারে অনুর্বর মাটিকে বলা হয়। বঙ্কর উত্তরপ্রদেশে চুনযুক্ত মাটিকে বলা হয়। মাটির রূপগুলো দেখিয়ে দিয়েছি এখানে, মাটির রূপ কিরকম। এইদিকে যেমন ভূমির রূপগুলো দেখিয়েছি, এখানেও তেমনি ভূমির রূপগুলি দেখা হয়েছে, একই জিনিস, কোনটাকে কি বলা হয়। এবার হচ্ছে দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি, সমগ্র আসাম জুড়ে এটা গঠিত। এর বৈশিষ্ট্য অসংখ্য বালুচর দ্বীপ। বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি। মাজুলি হচ্ছে একটা বিশ্বের বৃহত্তম দ্বীপ, এটা কিন্তু মনে রাখতে হবে। মাজুলি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ, নদী দ্বীপ। নেক্সট পয়েন্ট আসছে, ম্যাপে দেখিয়ে দিয়েছি। বাকি সে যে পাঞ্জাব কোনটাকে বলা হচ্ছে দেখতে পেয়েছো, সব মাকে সব বুঝিয়ে দিয়েছি। এবার আসছি ভারতের মরু অঞ্চল। এর পয়েন্ট হচ্ছে, পরের পয়েন্টটা হচ্ছে ভারতের মরু অঞ্চল। দেখো এবার একটা ভাগটা দেখো। ভারতের মরু অঞ্চল প্রথমত দেখো, পূর্বে আরাবল্লী পর্বত, পূর্ব দিকে
আরাবল্লী পর্বত। এই ম্যাপটা যদি এরকম হয়, এই দিকটা পূর্ব দিক, তাহলে এই দিকটাতে হচ্ছে আরাবল্লী পর্বতটা, সেটাই বলছি। আরাবল্লী পর্বত সিন্ধু শতাব্দীর মধ্যবর্তী অঞ্চলে পশ্চিমে সিন্ধু ও শতাব্দী বিধৌত সমভূমি। তাহলে এই দিকটা হচ্ছে সিন্ধু শতাব্দীর মধ্যবর্তী অঞ্চল, আরাবল্লী পর্বত, এবং সিন্ধু শতাব্দীর মাঝখানে অঞ্চলটা এই দিকটা, আর পশ্চিম দিকটা হচ্ছে এই দিকটা। সিন্ধু শতাব্দীর বিধৌত সমভূমি অঞ্চল নিয়ে গঠিত। এবার হচ্ছে দেখো অবস্থান হলো। এবার এটা যেটা হচ্ছে শ্রেণী বিভাগ, পাঁচটি প্রধান ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে বাগার, আরাবল্লী পর্বতের পাদদেশ। এই ধরো পর্বত শ্রেণী, এই ধরো পর্বত শ্রেণীটা, এর যে তলাটাকে বলা হয় বাগার। রোহি, বাগার অঞ্চলের পূর্ব দিকে ছোট ছোট নদী, পলি মাটি, ভূমিরূপ। আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালকে বলা, আরাবল্লী পর্বতের যে পশ্চিম দিক, আরাবল্লী পর্বত তো পূর্ব দিকে, তার পশ্চিম দিকটা হচ্ছে ঢালগুলোকে বলা হয় ক্ষুদ্র মরু অঞ্চল। রোহি অঞ্চলের পশ্চিম দিকটাকে বলা হয় ক্ষুদ্র মরু অঞ্চল। হামাদা, ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিম দিকে বালুযুক্ত নরম শিলাস্তর দিয়ে গঠিত। হামাদা হচ্ছে মরু অঞ্চলের পশ্চিম দিকে অবস্থিত বালিযুক্ত নরম শিলাস্তর দ্বারা, বালি থাকলে নরম হবে। মরুস্থলী, হামাদার পশ্চিমে উদ্ভিদহীন বালুকাময় রাশি। মরুস্থল মানে যেখানে কোনো গাছপালা যাবে, হামাদার পশ্চিমে অবস্থিত এটা। এবার হচ্ছে দেখো বিশেষত্ব, এইখানটা একটু একটু দাঁড়াও আসছে, এখানটা একটু কাটতে হবে, এখানটা দরকার নেই, এখানটা ফালতু এসে গেছে একটা বিশেষত্ব। ঠিক আছে, বিশেষত্বটা কি? বৃহৎ হ্রদ, সম্বর হ্রদ, সর্বোচ্চ শৃঙ্গ, গুরু শিখর হচ্ছে সর্বোচ্চ, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। এই যে এই গুরু শিখর, এই যে সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আর এখানে বৃহত্তর হ্রদ হলো সম্বর। এবার হচ্ছে চলমান বালিয়াড়ি, পিয়ান, মরু অঞ্চলে চলমান বালিয়াড়ির নামে পরিচিত। পিয়ান কি এরকম পরে মরু অঞ্চলে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত বলতে হবে, পিয়ান নামে পরিচিত। বিশেষত উট, পানি, নীলগাই, মরুভূমির শিয়াল, এখানে এই প্রাণীগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ উদ্ভিদ ক্যাকটাস, বাবলা, খেজুর, এগুলো হয়। আচ্ছা দেখো গুরুত্ব কি, অর্থনৈতিক সাংস্কৃতিক গুরুত্ব, পর্যটন করে, এটা হচ্ছে জয়পুর, এটা হচ্ছে জয়পুর, আর একটা হচ্ছে বোঝা গেল যোধপুর, যোধপুর, এটা মিস হয়েছে মানে ভুল এসছে, এটাকে আমি এখানে ঠিক করে দিলাম। এবারে তো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব, উৎসব এবং সৌর এবং বায়ু শক্তি, সূর্যের শক্তিতেই বেশি এখানে চলে, সূর্য শক্তিকে এরা কাজে লাগায়। সোলার প্যানেল সব থেকে বেশি এই মরু অঞ্চলে, সব থেকে বেশি সোলার প্যানেল চলে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে ভারতীয় মরুভূমি। এর আয়তনটা কত? আয়তনটা হচ্ছে দেখো ১,৯৬,৭৪৭ বর্গ কিমি, ১,৯৬,৭৪৭, এটা মনে রাখতে হবে। এরপর আসছে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি, আরাবল্লী পর্বত, ছোটনাগপুর মালভূমি, হ্যাঁ, বিন্দু পর্বত, এগুলো দেখিয়ে দিয়েছি ম্যাপে একটা। এবার আসছি দেখো মধ্য ভারতের উচ্চভূমি, উচ্চভূমি কি, মধ্য ভারতের উচ্চভূমি দেখো। এবার আসছে এখান থেকে আসছে দেখো, দেখো হ্যাঁ, এই দিক থেকে ভাগটা উল্লেখযোগ্য পর্বত শ্রেণীগুলো দেখো। আচ্ছা, এই অন্যান্য নাম একে বলে মধ্য ভারতীয় মালভূমিও বলা, এই উচ্চভূমিটাকে এটাকে বলা হয় কি, বলা হয় মধ্য ভারতীয় মালভূমিও বলা হয়, এটাকে এই নামে পরিচিত। এর বৈশিষ্ট্য কি, মানে উল্লেখযোগ্য উচ্চভূমি বা মালভূমি, যেমন হচ্ছে মারওয়ার, মধ্য ভারতের উচ্চভূমি, বুন্দেলখন্ড, মালওয়ালা মালভূমি, রেওয়া মালভূমি, এগুলো উল্লেখযোগ্য মালভূমিগুলির নাম। অবস্থান কোথায় অবস্থিত এই মধ্য ভারতীয় মালভূমিটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এগুলোতে অবস্থিত। বৈশিষ্ট্য কি, ভূমি বন্ধুর, হ্যাঁ, বন্ধুরতার দরুন
অনেক জলপ্রপাত দেখা যায়, এখানে প্রচুর জলপ্রপাত দেখা যায়। এই মধ্য ভারত মালভূমি বা উচ্চভূমিতে প্রচুর জলপ্রপাত দেখা যায়, এটাই হলো মেন বৈশিষ্ট্য, এটা মাথায় ঢুকিয়ে নিতে। এই যে জলপ্রপাত দেখা যায়, প্রচুর জলপ্রপাত উর্বর মাটির জন্য। নদী কি? এবার উল্লেখযোগ্য পর্বত শ্রেণী কি? আরাবল্লী পর্বত, প্রাচীন ভঙ্গুর পর্বত, বর্তমান ক্ষয়জাত। আর একটা হচ্ছে কি গুরু শিখর, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি গুরু শিখর, এটা মাথায় রাখতে হবে। 1722 মিটার। আর উল্লেখযোগ্য শৈল শহর কি? মাউন্ট আবি। মাউন্ট আবি, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে, মাউন্ট আবি। এবার হচ্ছে বিন্ধ্য পর্বত, তাহলে এখানে কি কি পেলাম? আরাবল্লী পর্বত, ভঙ্গুর প্রকৃতি, ক্ষয়জাত এবং উচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। আর উল্লেখযোগ্য শৈল শহর হচ্ছে কি মাউন্ট আবু। বিন্দু পর্বত, ক্ষয়জাত পাহাড়, সর্বোচ্চ ছিল মানপুর। ক্ষয়জাত পাহাড়, মানপুর হচ্ছে এরিয়া। এবার নদ নদী জলপ্রপাত তো এখানে বললাম না, বন্ধুরতার দরুন ভূমির বন্ধুরতার জন্য এখানে অনেক জলপ্রপাত আছে। সেই জলপ্রপাত গুলো কি? দেখো নর্মদা নদীর উপর উল্লেখযোগ্য জলপ্রপাত কি কি? ধোঁয়াধর, সহস্রধারা, কপিল ধারা। তাহলে হচ্ছে ধোঁয়াধর একটা, সহস্রধারা একটা, কপিল ধারা এটা একটা, এই জলপ্রপাত। তাহলে এইটুকু অংশ বোঝা গেল। এবার আসছি পরবর্তী, পূর্ব ভারতীয় উচ্চভূমি, এর পরের পয়েন্ট। ভারতের ভূপ্রকৃতির যে ভাগগুলো এক একটা আলোচনা করে যাচ্ছি। এবার আসছি পূর্ব ভারতের উচ্চভূমি কি সেটা দেখো, এটা একটু আলোচনার বিষয়তে এলাম। দামোদর এবং ডেটিক এবং প্যাটার্নের নদী মালভূমির অবদমিত খাতযুক্ত ভূমিরূপের জন্য দেখা যায়। তাহলে দেখো দামোদর এবং ডেনডেটিক প্যাটার্নের নদী, এটা যে দামোদর এবং এটা মালভূমি, এটা ডেনডেটিক। দামোদর এবং প্যাটার্নের জন্য মানে এটা একটা মালভূমিটা মানে কি একটা খাদযুক্ত ভূমিরূপ, খাদযুক্ত একটা ভূমিরূপ। আর কি অধিকাংশ অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশে, কোথায় অবস্থিত এটা? অধিকাংশ অবস্থান হচ্ছে কোথায়? অধিকাংশ অবস্থানটা হচ্ছে, হ্যাঁ অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশ। আর কি প্রধান নদী কি? মহানদী। আর বাঘেলখন্ড মালভূমি, এখানে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ কি উড়িষ্যার কোরাপুট। কোরাপুট উড়িষ্যার সর্বোচ্চ সর্বোচ্চ শৃঙ্গ উড়িষ্যায় অবস্থিত অংশ কোরাপুট। আচ্ছা এই এই যে বাঘেলখন্ড মালভূমি যেটা, সেখানে উপজাতি সমৃদ্ধ অঞ্চল, দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য এই পূর্ব ভারতে দণ্ড অবস্থিত উপজাতি সমৃদ্ধ অঞ্চল দণ্ডকারণ্য। নদ নদী এবং ভূমিরূপ কেমন? দামোদর এবং ডেনটেটিক প্যাটার্নের নদী মালভূমি অবদমিত খাদযুক্ত ভূমিরূপের জন্য দেখা যায়, খাদের ফলেই এর ভূমিরূপটা দেখা যায়। আর কি সর্বোচ্চ পরেশনাথ পাহাড়, সর্বোচ্চ 1336 মিটার। উচ্চতম অংশ, উচ্চতম অংশ আছে প্যাক পরিচিত। উচ্চতম অংশ নেতারহাট অঞ্চল। আর কি অবস্থান কোথায়? ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড রাজ্য এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত। এই পূর্ব ভারতের উচ্চভূমিটার অবস্থানটা হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড আর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ, এটা অবস্থা। পূর্ব ভারতের উচ্চভূমি সম্পর্কে আলোচনা করা হলো। এবার আসছি দাক্ষিণাত্যের মালভূমি, মেঘালয় মালভূমি। হ্যাঁ, দাক্ষিণাত্যের মালভূমি দেখো কোন জায়গাটা দাক্ষিণাত্যের মালভূমি, এই যে কি সুন্দর ম্যাপে দেখিয়েছে, আমাদের ম্যাপটা তলার দিকটা, যে এই দিকটা ঘাট, এই দিক থেকে শুরু হয়েছে এই দিকটা অব্দি আবার তলা, এই জায়গাটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এবার দেখো এই সম্পর্কে একটু আলোচনা করছি। দেখ অবস্থান ও বিস্তার, প্রথম আলোচনার বিষয় হচ্ছে অবস্থান এবং বিস্তার, এটা হলো আমার প্রথম আলোচনার বিষয়। কি দেখ
অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কর্ণাটক, পূর্বঘাট পর্বত, মহারাষ্ট্র, উত্তরে মহারাষ্ট্রে উত্তর বিন্ধ্যা পর্বত অবস্থিত। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে হচ্ছে দক্ষিণে, এটা দক্ষিণে বা দক্ষিণে পূর্বঘাট পর্বত, পশ্চিমে অন্ধ্রপ্রদেশের চারদিকে চারটে পর্বত অবস্থিত। অন্ধ্রপ্রদেশের, এই যে অন্ধ্রপ্রদেশ, এটা কেরল, তামিলনাড়ু আর মাঝে দক্ষিণে কন্যাকুমারী অবস্থিত। এর শিলা গ্রানাইট এবং নিস, এই যে পর্বতগুলো কি দ্বারা গঠিত? গ্রানাইট, গ্রানাইট আর নিস, এই দুটো দ্বারা গঠিত। ডেকান ট্র্যাপ এবং ক্ষয়ীভূত টিলা, ভূমিরূপটা হচ্ছে ওই ধাপে ধাপে, ডেকান ট্র্যাপ হচ্ছে ধাপে 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 ধাপে, এই যে ধাপে ধাপে হচ্ছে, এটা হচ্ছে ডেকান ট্র্যাপ। এই যে ধাপে ধাপে, এটা হচ্ছে ডেকান ট্র্যাপ বলে। আর ক্ষয়ীভূত টিলা যেমন যে মেসা, বিউট, এগুলো। আর দক্ষিণাংশ হচ্ছে মালনাথ এবং ময়দান, দক্ষিণাংশ হচ্ছে মালনাথ এবং ময়দান। হ্যাঁ, দক্ষিণাংশ হচ্ছে ময়দান, মালনাথ এবং ময়দান। আর এর বৈশিষ্ট্যগুলো কি? ক্ষয়জাত পাহাড়, ভারতের বেশিরভাগ এই পাহাড়, এই দক্ষিণে মালভূমি পাহাড়গুলো বেশিরভাগই ক্ষয়জাত। ওই যে গ্রানাইট ও নিচ দ্বারা, এটা আগেই হয়ে গেছে। দক্ষিণাংশে কি কি থাকে বলা হয়ে গেছে, এই যে জায়গাটা। এবার হচ্ছে এই জায়গাগুলো দেখানোর দরকার নেই, আগে আলোচনা করে নিয়েছি আমি। এই জায়গা অব্দি, এইটা থাকুক, এইটা থাকবে। এবার হচ্ছে নীলগিরি পর্বত, পশ্চিম ঘাট বা পূর্ব ঘাটের সংযোগস্থলে, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট এই দুটোর মাঝখানে নীলগিরি পাহাড়। পর্বতগণটি সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা, শৈল শহর হচ্ছে উটি। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা, দোদা বেতা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আর শৈল শহর হচ্ছে উটি। এর গড় উচ্চতা 600 মিটার। পূর্বঘাট পর্বতমালা, পাহাড় হচ্ছে আন্নামালাই, সেভারা, পলকন্ডা। হ্যাঁ, সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। সাতপুরা পর্বত, একমাত্র স্তূপ পর্বত। হ্যাঁ, দাক্ষিণাত্য মালভূমির একটা স্তূপ পর্বতের নাম বলো। তখন এখানে অপশন দিয়ে দিল সাতপুরা, পূর্বঘাট, নীলগিরি, এরকম করে দিয়ে দিল। তার মধ্যে বলতে হবে সাতপুরা। এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। দুপাশে গেলে গ্রস্ত উপত্যকা, গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা। এইটা হলো আমাদের দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা হয়ে গেছে। এবার আসছে দেখো তারপরের আলোচনা, উপকূলবর্তী সমভূমি অঞ্চল। তুমি দেখো, এই যে পূর্ব উপকূল সমভূমি, পশ্চিম উপকূল সমভূমি, কোন দিকটা বলা হচ্ছে? এই দিকটাকে বলা হচ্ছে পূর্ব উপকূল সমভূমি, এই দিকটাকে বলা হচ্ছে পশ্চিম উপকূল দুটো পার্ট, এই যে গেছে, এটা হচ্ছে পশ্চিম আর এই দিকটা হচ্ছে পূর্ব। এইদিকে কি কি আছে? এই দেখো, এইদিকে হচ্ছে উড়িষ্যার উপকূলে চিল্কা হ্রদ আছে, পূর্ব উপকূলে। অন্ধ্র উপকূলে পুলিকট আছে, অন্ধ্র উপকূলে কোলেরু আছে। করমন্ডল উপকূল আছে এই পূর্ব উপকূলে। আর পশ্চিম উপকূলে কি আছে দেখো, পশ্চিম উপকূলে আছে দেখো কাথিয়াবাড়ি উপদ্বীপ আছে, মহারাষ্ট্রে কোঙ্কন উপদ্বীপ আছে, কর্ণাটকের কানাড়া উপকূল আছে। হ্যাঁ, এইগুলো আছে। আর কেরালার মালাবার উপকূল আছে। এই সব পশ্চিম উপকূলে। হ্যাঁ, ডেম্বানাথ, কয়লা, কয়াল আছে, উপকূল আছে এগুলো। তাহলে পূর্ব দিকে কোন কোন উপকূল এখানে বোঝানো হয়েছে? আর পশ্চিম দিকে চিল্কা কিন্তু পূর্ব উপকূলে অবস্থিত, করমন্ডল পূর্ব উপকূলে। এবার একটু ভাগগুলো আলোচনা করে নিচ্ছি দেখো। প্রথম আসছে পশ্চিম উপকূল। ঠিক আছে, প্রথম আসছি আমি পশ্চিম উপকূল। উত্তরের কচ্ছের রান থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত এই উপকূলটার বিস্তার। উত্তরে কচ্ছের রান থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত 1600 কিলোমিটার বিস্তৃত এটার অবস্থান। পূর্ব সীমানায় পশ্চিম ঘাট পর্বতশ্রেণী এবং পশ্চিম সীমানায় আরব সাগর অবস্থিত।
এই যে যেমন দেখালাম, পশ্চিমে গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, এগুলো দেখলে কর্ণাটক উপকূল, এগুলো আমরা দেখালাম। হুম? এবং এর মধ্যে আবার দেখো গুজরাটের মধ্যে কচ্ছের রণ অবস্থিত। গুজরাটে কি কি অবস্থিত? গুজরাটে দেখো কচ্ছের রণ অবস্থিত। হ্যাঁ, দক্ষিণ ভাগে দেখো কচ্ছ এবং কাথিয়াবার। কাথিয়াবার, এটা কাটা, এখানটা কাটা, কাথিয়াবার উপকূল। এবং তারপরে কোঙ্কণ উপকূলের মধ্যে পড়ছে দেখো মহারাষ্ট্র, গোয়া, গোয়া, কর্ণাটকের উত্তরাংশ, সবচেয়ে ভগ্ন স্বাভাবিক বন্দর উপকূল। গোয়া তো একটা বন্দর, মহারাষ্ট্র এবং কার ওপার সমভূমি কর্ণাটকের, কার ওপার। এবার উত্তর, উত্তর সরকার উপকূল দেখো উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ এবং লেগুন, চিল্কা হ্রদ অবস্থিত। দেখেছো এই জায়গাটা? এবার হচ্ছে এটা পূর্ব, এটা হচ্ছে তোমার পূর্ব উপকূলের একটা ভাগ। পূর্ব উপকূলে তো ম্যাপে দেখিয়ে দিলাম। এবার দেখো পশ্চিম উপকূলে আরেকটা দিক আছে, গার্নিক ভিড উপকূল, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকের উত্তরাংশ, সবচেয়ে ভগ্ন স্বাভাবিক বন্দর উপকূল। মালাবার উপকূল, কেরল, কর্ণাটকের দক্ষিণ অংশে নিম্ন, হ্যাঁ, নিস্তরঙ্গ জলভূমি, কয়াল এবং বালুকা রাশি, পারমাণবিক খনিজ এবং সুউচ্চ বালিয়ারি টেরিস, তৈল ও মৎস্য উৎপাদনের জন্য উল্লেখযোগ্য মালাবার উপকূল। এবার হচ্ছে এই পূর্ব উপকূলের একদিকে হচ্ছে উত্তর সরকার উপকূল, সেটা একটা, আরেক দিকটা হচ্ছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল মানে অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। হ্যাঁ, অত্যন্ত উর্বর উপকূল, প্রচুর ধান চাষ হয়, বছরে দুবার বৃষ্টিপাত হয়। হ্যাঁ, খাঞ্জাভুর, তামিলনাড়ু, কাবেরী, পলি সঞ্চয় উর্বর এবং ভারতের ধানের গোলা বলা হয়। তাহলে কাকে ভারতের ধানের গোলা বলা হয়? করমণ্ডল উপকূলকে ধানের গোলা বলা হয়, বা তামিলনাড়ু বা খাঞ্জাভুর, যেটা ইচ্ছা অপশন থাকবে সেটাই। যদি করমণ্ডল উপকূল থাকে করমণ্ডল বলতে পারে, যদি খাঞ্জাভুর থাকে খাঞ্জাভুর, যদি তামিলনাড়ু থাকে তামিলনাড়ু, যেটা থাকবে অপশনটা সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আসছি ভারতের দ্বীপপুঞ্জ। দেখো সবথেকে, মাজুলি হচ্ছে নদী দ্বীপপুঞ্জ, সব থেকে বৃহৎ। এই দেখো আরব ও নিকোবর দ্বীপপুঞ্জ ম্যাপে কোন দিকটা দেখতে পাচ্ছ? শ্রীলঙ্কা এখানটা। এবার দেখো লাক্ষাদ্বীপ, মন মনরু দ্বীপ, হ্যাঁ, দিয়া দমন, যেটা দিউ দমন, যে সেটা ওইটা। এবার আসছে দেখো, আসছে এটার ভাগটা দেখো, সাগরদ্বীপ তিনটে ভাগ দেখো। এই সাগরদ্বীপ এবং নদী দ্বীপ দুটো ভাগে ভাগ করেছি প্রথমে। ভারতের দ্বীপকে, সাগর দ্বীপকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বঙ্গোপসাগরের দ্বীপ, একটা হচ্ছে আরব সাগরের দ্বীপ। আর নদী দ্বীপকে ভাগ করছে এইটা দেখো। আগে এই দিকটা ভাগটা দেখি, বঙ্গোপসাগরের দ্বীপটাকে দেখো আবার ভাগ করা হচ্ছে, কি সুন্দর, আন্দামান ও নিকোবর দ্বীপ। আন্দাজে ম্যাপে দেখিয়ে দিয়েছে দেখো, মোট 221টি দ্বীপ, আন্দামানে 204টি এবং নিকোবরে 17টি। এবং স্যাডেল পিক, আন্দামানে স্যাডেল পিক। এবার দেখো মাউন্ট হুলিয়ার, নিকোবরে অবস্থিত। এই দেখো ইন্দিরা পয়েন্ট, আগের দিন বুঝিয়েছিলাম দক্ষিণতম স্থান। হ্যাঁ, ইন্দামান। এখানকার মৃত আগ্নেয়গিরি হচ্ছে নারকোন্ডম, সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন। সক্রিয় আগ্নেয় হচ্ছে ব্যারেন, নিষ্ক্রিয় হচ্ছে এটা। ন্যাশনাল পার্ক মাউন্ট হচ্ছে মাউন্ট হ্যারিয়েট, ইন্দিরা গান্ধী মেরিন, আর হচ্ছে রানী ঝান্সি মেরিন এবং স্যাডেল পিক, এগুলো। এবার দেখো এই দিকটা, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ারের রিজার্ভ এবং গালাথিয়া ন্যাশনাল পার্ক। এখানে যে সব উপজাতিরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, হান্টার বলে একটা চ্যানেল আছে দেখবে, মৎস্যজীবী, ওটা মাছ চাষ করে, মাছ ধরে কিভাবে, খুব সুন্দর দেখে, আমি খুব দেখি ওটা, আমার খুব ভালো লাগে। আন্দামান হান্টার বলে একটা চ্যানেল। ওরা জেলে কিভাবে মাছ ধরে ওই রকম উত্তাল সমুদ্রে, সে খুব সুন্দর কিভাবে কাঁকড়া ধরে সেসব দেখি। নিগ্রিটো বা গ্রেট আন্দামানিজ, ওঙ্গ, জারোয়া, সম্পন, এগুলো। আর হচ্ছে আরব দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ, এর রাজধানী হচ্ছে কাভারাত্রি, লাক্ষার রাজধানী, ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত। তাহলে
ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্য কোনটি? তখন বলতে হবে লাক্ষাদ্বীপ। ৩৬টি দ্বীপ নিয়ে গঠিত এটা। লাক্ষাদ্বীপ, আমিনদ্বীপই এবং কি বলে মিনিকয়। এবার হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপকে বলা হয় ৮ ডিগ্রি চ্যানেল। এই দুটোর ইয়েকে বলা হয় ৮ ডিগ্রি চ্যানেল। মিনিকয় এবং কাভারাত্তিকে বলা হয় ৯ ডিগ্রি চ্যানেল। হ্যাঁ, দমন দিউ এর রাজধানী হচ্ছে দমন। এবার নদী আলোচনা করছি, নদী দ্বীপ। মাজুলি সব থেকে আসামের ব্রহ্মপুত্র নদে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। বিরল প্রজাতির পাখি পাওয়া যায় এখানে এই মাজুলিতে। আর কি? মুনরো কেরালার কোলাম জেলায় অবস্থিত। অষ্টমুদির হ্রদ এবং কোল্লোক নদীর সঙ্গমস্থলে অবস্থিত। এবং হচ্ছে কি চূড়াও গোয়ার মন্ডোভি নদীতে অবস্থিত। এবার উপকূলে এলাম, এবার আসছি বিভাজন। এই যে চ্যানেল, এই যেগুলো পড়ে ৮ ডিগ্রি, এটা হচ্ছে এই চ্যানেলটা কত মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে দুটোকে পৃথক করছে এই চ্যানেল। ৯ ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ আমিন দ্বীপকে পৃথক করছে। ১০ ডিগ্রি আন্দামান ও নিকোবরকে ১০ ডিগ্রি চ্যানেলে পৃথক করছে। দেখেছো কি সুন্দর বুঝিয়েছি। এ দেখো দেখিয়েছি। এবার হচ্ছে ডানকান প্যাসেজ বৃহত্তম আন্দামান বা শ্রীলঙ্কার মধ্যে এই প্যাসেজটা। হ্যাঁ, এগুলো পড়ে এইগুলো চ্যানেলগুলো প্রত্যেকটা আছে। এবং কোকো প্রণালী বঙ্গোপসাগর ও মালাক্কার মধ্যে এই প্রণালী কোথায় অবস্থিত? কোকো প্রণালী বঙ্গোসাগর এবং মালাক্কার মধ্যে অবস্থিত। আর ডানকান প্যাসেজ হচ্ছে আন্দামান এবং শ্রীলঙ্কার মাঝে প্যাসেজটা। এবার আসছি নেক্সট, ভারতের উপকূল ও দ্বীপসমূহ। এটা উপকূলে আগেই তো পড়িয়েছি। পশ্চিম উপকূলের এর দৈর্ঘ্য কত, পূর্ব উপকূল ভূমি কত, সেগুলো একটু বলে দিয়েছে। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কটা মোট দ্বীপ আছে? ৫৭২টা দ্বীপ। এটা কোথায়? আন্দামান নিকোবর দ্বীপটা কোথায়? বঙ্গোপসাগরে। হ্যাঁ, আন্দামানকে ভাগ করা যায় উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, ৩টে ভাগে ভাগ করা যায়। এবং নিকোবর দ্বীপের বৃহত্তম হচ্ছে গ্রেট নিকোবর। লাক্ষা এবং মিনিকয় এর অবস্থান আরব সাগর। এর তাহলে আন্দামান নিকোবর হচ্ছে বঙ্গোপসাগরে, আর লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপ হচ্ছে আরব সাগরে। প্রবাল দ্বীপ ৩৬টি। উত্তরে হচ্ছে লাক্ষাদ্বীপ, দক্ষিণে হচ্ছে মিনিকয়। এবার লাক্ষাদ্বীপ মিনিকয় এটা বলে দিয়েছি এখানটা। এবার দেখো সাধারণ তথ্য, মোট আয়তন টায়তন এগুলো বলে দিয়েছে। মোট বদ্বীপ হচ্ছে কটা? মোট বদ্বীপ হচ্ছে এই ভারতীয় উপকূলের যে মোট দ্বীপ হচ্ছে কত? ১২০৮টি। আর বড় দ্বীপ হচ্ছে ২৪৭টি। বঙ্গোপসাগরে 70%, আরব সাগরে 30% আছে। এটা একটু ঢুকিয়ে নিতে, এটা খুব জায়গা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, তাহলে এই অবধি তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই অবধি তোমাদের আরব সাগরটা টোটালটাই বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই অবধি টোটালটা উপদ্বীপ অবধি, এই অবধি তোমাদের উপকূল অবধি টোটাল যে পার্টটা, টোটাল পার্টটা বোঝানো হয়ে গেল। এবার একটু আমি দেখছি পারি কিনা, দাঁড়াও। ধরো, তোমরা একটু ধরো, দেখছি নেক্সট আলোচনা।